হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সহ আরও ৯ জন। রাইসির এক্স অ্যাকাউন্টে নতুন বার্তা এবং ইরানের জরুরি বৈঠক ডাকা হয়েছে আজকে সোমবারই এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জনগণকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন এবং একটি বার্তা তিনি দিতে চেয়েছেন, সেটি হচ্ছে পরবর্তী শাসন প্রক্রিয়া নিয়ম মেনেই হবে, অযথা যাতে জনগণ উদ্বিগ্ন না হয় সেই বিষয়টিও তারা বলেছেন। এবং আপনাদের জানিয়ে রাখি, আজকে আমাদের এই বিশ্বযুগের পুরোটুকু আমরা ইরানের প্রেসিডেন্টের নিহতের খবর এবং বিশ্লেষণে যুক্ত থাকব। একই সাথে আজকে ভারতের পঞ্চম দফা যে নির্বাচন সেটির খবর আমরা সবশেষে জানিয়ে দিতে চাই। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযুগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি লাশ পুরোপুরি পুড়ে যাওয়ায় সব শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যু নিশ্চিত হওয়ার পরই ইরান সরকার জরুরি বৈঠক ডেকেছে। জানিয়ে দেওয়া হবে শোক মিছিলের সময়সহ অন্যান্য আনুষ্ঠানিকতা। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। দেশটির হাজারো মানুষের প্রার্থনা চলছিল, আশায় বুক বেঁধেছিল হয়তো জীবিত উদ্ধার হবেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে শেষ পর্যন্ত শঙ্কাই সত্য হলো। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারে ঢাকা এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ড্রোন থেকে তোলা বিধ্বস্ত হেলিকপ্টারের ছবিও প্রকাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে। ইরানি কর্তৃপক্ষ বলছে, কয়েকটি লাশ এমনভাবে পুড়ে গেছে যে শনাক্ত করা প্রায় অসম্ভব। ফলে কার লাশ কোনটা তা এখনও শনাক্ত করা যায়নি। রবিবার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফিরছিলেন রাইসি এবং তার সফর সঙ্গীরা। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্য অঞ্চলে দুর্ঘটনায় পড়ে। প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। অন্য 2টি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রাইসিকে বেল 212 মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। 63 বছর বয়সী রাইসি 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী রাইসিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হতো। মনিরুজ্জামান বাবু, 71। ইরানের অষ্টম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছিলেন কট্টরপন্থী নেতা। দেশটির বিচার বিভাগে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি। 2021 সালে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন রাইসি। তার রাজনৈতিক জীবনের কথা জানাচ্ছেন আফসানা শাওন। ইব্রাহিম রাইসুল সাদাতি পরিচিত ছিলেন ইব্রাহিম রাইসি নামে। 2021 সালের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন রাইসি। প্রেসিডেন্ট হবার আগে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত ইরানের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। তারও আগে 2014 সাল থেকে 2016 সাল পর্যন্ত ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে। 2004 থেকে 2014 সাল পর্যন্ত ইরানের সহকারী প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন রাইসি। 2017 সালে রক্ষণশীল দল পপুলার ফ্রন্ট অফ ইসলামিক রেভলিউশন ফোর্সের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন রাইসি। নির্বাচনে 57% ভোট পেয়ে জয়ী হন তিনি। আর 38.3% ভোট পেয়ে রাইসির কাছে হেরে যান সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। 2021 সালে দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নিয়ে 62% ভোট পেয়ে আবারও নির্বাচিত হন তিনি। রাইসির শাসনামলে পরমাণু কার্যক্রম বাড়িয়েছে ইরান, আর তাতে বেড়েছে আন্তর্জাতিক তদন্ত। আর ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতাও করেছে রাইসি প্রশাসন। এছাড়াও গাজায় ইসরায়েলি আগ্রাসনে হামাস এবং মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধে হুথি ও হিজবুল্লাহকে সহায়তা দেয় রাইসি সরকার। 1960 সালের 14 ডিসেম্বর নোঘান জেলায় জন্মগ্রহণ করেন রাইসি।
5 বছর বয়সে বাবাকে হারান তিনি। ইসলামী শিক্ষায় মাধ্যমিক শেষ করার পর 1975 সালে কওমি শিক্ষা শুরু করেন রাইসি। পরবর্তীতে মোতাহারি বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন ইব্রাহিম রাইসি। 1981 সালে প্রাদেশিক আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ইব্রাহিম রাইসি। 1985 সালে তেহরানের সরকার পক্ষের আইনজীবীর দায়িত্ব পান তিনি। 1988 সালে ইরানের সেই সময়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির নজরে পড়েন রাইসি। সেই সময় তাকে স্বাধীন বিচার ব্যবস্থার ক্ষমতা দেয়া হয়। আফসানা শাওন, 71। দর্শক, আপনাদের জানিয়ে দিতে চাই যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রীরা যে হেলিকপ্টারে যে অঞ্চলে গিয়েছিলেন সেখানে বিধ্বস্ত হয়েছে। আমরা যদি সেই ম্যাপটি দেখে নিতে চাই কোথায় বিধ্বস্ত হয়েছেন, এবং আমরা প্রথমেই বলে রাখি যে এই যে বাঁধটি তিনি উদ্বোধন করতে গিয়েছিলেন সেটি আজারবাইজান এবং ইরান যৌথভাবে সেই বাঁধটি নির্মাণ করেছে। এবং আমরা যদি দেখি রাজধানী তেহরানের থেকে যে জায়গায় বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারটি সেটি 600 কিলোমিটার দূরত্বে এবং হচ্ছে উত্তর পশ্চিমের দেশটির উত্তর পশ্চিমে সেই যে দুর্ঘটনার স্থল সেটি। এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যদি রাজধানী তেহরান থেকে 600 কিলোমিটার দূরত্বে সেই এলাকা যদি চিহ্নিত করা হয়েছে, সেটি যদি আমরা হেলিকপ্টার দিয়ে ভ্রমণ করা হয় সেটি 2 ঘন্টার মধ্যে সেটি ফেরত আসার কথা। কিন্তু আমরা দেখেছি যে মোট 3টি হেলিকপ্টার ছিল। 3টি হেলিকপ্টারের মধ্যে তাকে পাহারা দেওয়া 2টি হেলিকপ্টার হচ্ছে ঠিকভাবে অবতরণ করতে পারলেও যেটি ইব্রাহিম রাইসি সহ হোসেন আমির আবদুল্লাহিয়ান যেটিতে বহন করছিলেন যেটি ছিল সেটি কিন্তু ঠিকমতো আমরা দেখেছি যে শেষ পর্যন্ত সেটি নিরাপদে অবতরণ করতে পারেনি বলে বিধ্বস্তর কথা বলা হয়েছে। এবং যেটি বারবার বলা হচ্ছে ইস্ট আজারবাইজান প্রদেশের কাছাকাছি, এবং ইস্ট আজারবাইজান এবং ইরানের যে প্রদেশের যে অংশটুকু সেটা আপনাদের জানিয়ে রাখি পাহাড়ি অঞ্চল। এবং যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা যখন সাধারণত কোনো সফরে যান, বিশেষ করে পার্বত্য এলাকা ছাড়া যে কোনো সমতল এলাকাতেও যান, সেক্ষেত্রে প্রথম হচ্ছে যেটি করা হয় সেটি হচ্ছে আগামী 2-3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয় সেটি করা হয়। কিন্তু আমরা দেখেছি যে আমরা শেষ পর্যন্ত যে বলা হচ্ছে সেখানে প্রচণ্ড শীত এবং যথেষ্ট কুয়াশা ছিল। কিন্তু আমরা যদি তার কালকে রবিবার তার যাত্রা শুরুর পূর্বে কিন্তু যে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছিল সেটি পুরোপুরি কিন্তু বলা হয়েছিল যে অনেকটাই ভালো আছে, কিন্তু সেটি শেষ পর্যন্ত আর দেখা যায়নি। আমরা যদি বিভিন্ন ড্রোন ফুটেজ শনাক্ত করে দেখি, ঠিক এই জায়গাটিতে জুলফা এলাকাতে বিধ্বস্ত হয়েছে, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে এরও ভেতরে উজি নামের একটি গ্রাম আছে, সেই গ্রামে হচ্ছে সেটি বিধ্বস্ত। এবং সবচেয়ে অবাক করা বিষয় যেটি জানিয়ে রাখি, নিশ্চয়ই দর্শকরা এরই মধ্যে জেনেছেন বিভিন্ন তথ্য থেকে, যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটি হচ্ছে বেল 212 মডেলের হেলিকপ্টার। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৈরি। এবং আপনাদের জানিয়ে রাখি যে 1979 সালের যখন ইসলামিক বিপ্লব হয় এরপর থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো ধরনের অস্ত্র বাণিজ্য বা লেনদেনের কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু আমরা দেখেছি তিনি যে হেলিকপ্টারে করে গিয়েছেন সেটি যুক্তরাষ্ট্রের তৈরি, যেটি 1979 সালের আগে ক্রয় করা। কিন্তু কেন এত পুরনো একটি মডেলের হেলিকপ্টার করে ইব্রাহিম রাইসি গেলেন এবং এই হেলিকপ্টার কোথা থেকে পাওয়া গিয়েছে সেটি আসলে শেষ পর্যন্ত পরিষ্কার করেনি। কিন্তু ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে যেটি বলা হচ্ছে যে হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো বেল 212 হেলিকপ্টারই সেটি বিধ্বস্ত হয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি যে বারবার একটি কথা বলা হচ্ছে যে এরিয়া ওয়ার হেলিকপ্টার ক্র্যাশ উইথ ইরানিয়ান পেম। একজন রাষ্ট্রপ্রধান যখন সাধারণত সফরে যায় এবং তার সফরের পূর্বে এবং হচ্ছে নিরাপত্তার কারণে পূর্বে এবং পরে বেশ কয়েকটি নিরাপত্তা বলয় থাকে, এবং আমরা জানি যে সেই নিরাপত্তা বলয় মেনেই হচ্ছে 3টি হেলিকপ্টার যোগ দিয়েছিল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে প্রথমে এবং শেষে যে হেলিকপ্টার ছিল সেটি নিরাপদে অবতরণ করলেও মাঝখানে প্রেসিডেন্টকে এবং পররাষ্ট্রমন্ত্রীকে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার পর এবং শেষ পর্যন্ত 12-13 ঘন্টা অভিযানের পর সেটি আসলে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবং এই বিষয়ে নিশ্চয়ই আরও খবর আপনাদের জানাবো। এখন একজন রাষ্ট্রপ্রধান নিহত হয়েছেন এবং দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটি নিহত হওয়ার পরপরে আমরা দেখেছি বিশ্বের নানা দেশ থেকে প্রতিক্রিয়া এসেছে, এবং এটিও হয়েছে যে ইরানের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যখন ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে সাথে সাথে কিন্তু যারা তার মিত্র ইরাক, ভারত সমবেদনা জানিয়েছে এবং ইরানের মানুষের প্রতি সংহতি জানিয়েছে, যাদের হামাস হুতি গোষ্ঠী যাদের সরাসরি সহায়তা দিয়ে থাকে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটি বলে রাখি যে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র যে ইরানের
সব ঘটনায় সরব থাকলেও কিন্তু তারা এখনো পর্যন্ত সেই অর্থে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তারা একটি শব্দ ব্যবহার করছে, তারা ঘটনা পর্যবেক্ষণ করেছে। আমরা যদি ইরাকের প্রধানমন্ত্রীর কথা বলি, তিনি আল সুদানে এক বিবৃতিতে বলেছেন যে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ তাদের সহযোগীদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি। এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির প্রতি সমবেদনা জানিয়েছেন। রাইসের মৃত্যুকে ইরানের জন্য অপূরণীয় ক্ষতি বলছে হামাস। কেননা এই যে হামাস এবং গাজা ইসরায়েল যে যুদ্ধ, সেটি কিন্তু পরোক্ষভাবে হুতিদের সহায়তা কিন্তু একেবারে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে হামাস। এবং রাইসের মৃত্যুতে গভীরভাবে শোক জানিয়েছেন। আমরা জানি যে অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাশিয়া, এবং রাশিয়ার প্রেসিডেন্ট শুরু থেকেই হচ্ছে সেই শোক জানানোর পাশাপাশি রাশিয়ার বিশেষজ্ঞ দল সেখানে গিয়েছে, উদ্ধার কাজে সহায়তা করেছে এবং ভারত ইরানের পাশে আছে বলে সেই বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, তুরস্ক কিন্তু দুঃখ প্রকাশ করেছে এবং একই সাথে তুরস্কের কর্তৃপক্ষ সেই উদ্ধার কাজেও অংশ নিয়েছিল। দর্শক, আমরা একটু গাজা যুদ্ধ পরিস্থিতিতে নজর দিতে চাই। গাজা উপত্যকার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় 24 ঘন্টায় 28 জন নিহত হয়েছে। গাজার মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে একযোগে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি মিশরের রাফা সীমান্ত ও জাবালিয়া শরণার্থী শিবিরেও হামলা জোরদার করেছে ইসরায়েল। এনে 24 ঘন্টায় গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা 70 ছাড়িয়েছে। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে চলমান হামলায় গাজায় 35,456 জন নিহতের কথা নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় আহত হয়েছেন আরও 79,476 ফিলিস্তিনি। ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট গ্রহণ চলছে। 8 রাজ্যের 49টি আসনে দিন ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 7টি, বিহারের 5টি, এছাড়া ঝাড়খণ্ডের 3টি, মহারাষ্ট্রের 13টি, উত্তরপ্রদেশের 14টি, উড়িষ্যার 5টি, জম্মু কাশ্মীর এবং লাদাখের 1টি আসন। এ দফায় ভাগ্য নির্ধারণ হবে মোট 695 জন প্রার্থীর। পঞ্চম দফায় লড়ছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া রায়বেরেলি আসন থেকে লড়ছেন রাহুল গান্ধী। এছাড়া সবার নজর থাকছে উত্তরপ্রদেশের আমিঠির দিকে। সেখানে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি মূল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন কংগ্রেসের কিশোরী লাল শর্মাকে। এছাড়া ভাগ্য নির্ধারণ হবে রাজনাথ সিংয়েরও। পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের মোট 7টি লোকসভা কেন্দ্রে নির্বাচন চলছে। ভোট হচ্ছে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে। এ দফায় পশ্চিমবঙ্গে 88 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে বনগাঁ 15, ব্যারাকপুর 14, হাওড়া 14, উলুবেড়িয়া 12, শ্রীরামপুর 11, হুগলি 12 জন এবং আরামবাগে মোট 10 জন করে 88 জন প্রার্থী রয়েছেন। চতুর্থ ধাপে বেশ সহিংসতা হয়। পঞ্চম ধাপে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। ভারতের 18তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভাগ্য নির্ধারণ হবে মোট 695 জন প্রার্থীর। তাদের মধ্যে 23% প্রার্থী অর্থাৎ 159 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে 122 জনের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এমনই তথ্য উঠে এসেছে ভারতের নির্বাচন নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচের যৌথ জরিপে। জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হয় হলফনামা। সেই হলফনামা বিশ্লেষণ করে ভারতের নির্বাচন নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ জানিয়েছে, পঞ্চম দফায় যে 695 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, তাদের মধ্যে 29 জনের বিরুদ্ধে নারী ঘটিত বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। এছাড়া 4 জনের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ, 8 জনের বিরুদ্ধে হত্যা প্রচেষ্টার অভিযোগ আর 10 জনের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। আবার 3 জন প্রার্থী দোষীও সাব্যস্ত হয়েছেন। এডিআরের তথ্য দেখা গেছে, গোটা দেশে 49টি আসনের মধ্যে 26টিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এই কেন্দ্রগুলোতে 3 জন বা তার অধিক প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এদিকে পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে 88 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে 21 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। বিজেপির 71% ও সিপিআইএমের 60% প্রার্থীর বিরুদ্ধেও রয়েছে একই ধরনের মামলা। রাজ্যে যে কজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি 93টি মামলা রয়েছে ব্যারাকপুর আসনের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে। বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে রয়েছে 23টি ফৌজদারি মামলা। এদিকে এডিআর ও ন্যাশনাল ইলেকশন ওয়াচের জরিপে আরও উঠে এসেছে, পঞ্চম দফায় 33% প্রার্থী কোটিপতি,
অর্থাৎ মোট 695 জন প্রার্থীর মধ্যে কোটিপতির সংখ্যা 227 জন। লোকসভা নির্বাচনের প্রথম 4 দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। এ পর্যন্ত 379 আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন 20 মে পঞ্চম দফা, 26 মে ষষ্ঠ দফা ও 1 জুন সপ্তম দফার ভোট গ্রহণ হবে। আর ভোট গণনা শুরু হবে 4 জুন। মনিরুজ্জামান বাবু, 71। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।